সো আমরা যেটা পড়েছিলাম আগে র‍্যাপিড স্যান্ড ফিল্টার পড়েছি আর স্লো স্যান্ড ফিল্টার পড়ছিলাম। তো তোমাদের যখন র‍্যাপিড স্যান্ড ফিল্টারের কথাটা আসবে তখন দেখো তোমাদের ম্যাটেরিয়াল যেটা দেওয়া ছিল এই ফিগারটা দেওয়া ছিল। 3D একটা ফিগার দেওয়া ছিল। তো এই 3D ফিগারটাও তোমরা প্র্যাকটিস করবা। এটা হলো আন্ডার ড্রেনেজ সিস্টেমটা কিভাবে হচ্ছে সেটা দেখানোর জন্য। বাট যদি ফিগার ড্র করতে বলে তাহলে তোমরা 2D যে ফিগারটা আছে এটা ড্র করবা। এই যে এটা ড্র করার রিজনটা হলো আমাদের যে র‍্যাপিড স্যান্ড ফিল্টারটা থাকে সেখানে অনেকগুলা ভালভ থাকে। যখন আমাদের অপারেশন শুরু হয় তখন দেখা যাচ্ছে একেক সময় আমরা একেকটা ভালভ অন করি। অনেক সময় ব্যাক ওয়াশের সময় একেক টাইপের ভালভ ওপেন থাকে। আবার যখন ইনলেট দিয়ে ওয়াটার যায় তখন এক টাইপের ভালভ ওপেন থাকে। আর এই পাশে দেখো আমাদের আরো এই যে ওয়াটারটা কালেক্ট আসছে ব্যাক ওয়াশের জন্য আমাদের দেখো এখানে ওয়াটারটা আমরা নিচ্ছি। তো এই মোটামুটি এই ফিগারটা হলো তোমরা প্র্যাকটিস করবা। এখানে মোটামুটি দেখা যাচ্ছে আমি যদি কাউন্ট করি 6টা টাইপের মতো ভালভ আছে এবং এই যে ভালভটা আছে এটার কোনটার পারপাস কি সেটা আবার এখানে দেওয়া আছে। কোনটাকে আমরা কি বলতেছি, বাল্ব 1 থেকে 6 পর্যন্ত কোথায় কি হচ্ছে, কোন বাল্বে আমরা কখন ওপেন করলে কি হবে এবং আমাদের যখন ব্যাক ওয়াশ করা প্রয়োজন তখন কোনটা ওপেন রাখতে হবে কোনটা অফ রাখতে হবে সেটার ডিটেলস বলা আছে। তো এত ডিটেলস তোমাদের হয়তো না জানলেও হবে বাট একবার রিডিং দিয়ে রাখতে পারো। বাট এই ফিগারটা একটু প্র্যাকটিস করবো এটা। আর স্লো স্যান্ড ফিল্টার যেটা আছে সেটা এই ফিগারটা মোটামুটি দেখলেই হবে। এটাতেই ডিটেলস এ ঠিক মতো দেওয়া আছে। তাহলে এক্সট্রা যে ফিগারটা আছে ওইটা একটু প্র্যাকটিস করে নিও, আদারওয়াইজ পরীক্ষার সময় ইনস্ট্যান্ট আসলে কিন্তু তোমাদের আঁকতে অনেক টাইম লাগবে। আচ্ছা, সো আমাদের মোটামুটি এতটুকু পোর্শন পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম লাইক ফিল্ট্রেশন অপারেশনে কি কি ডিফিকাল্টিস হতে পারে এবং ডিফারেন্ট টাইপস এর ফিল্টার দেখেছিলাম। সো আজকে আমরা যেটা দেখবো সেটা ডিসইনফেকশন। আমার জানা মতে তোমাদের A1 A2 দুইটা সেকশনেই আমি ক্লোরিনেশন পড়াই ফেলছি। A1 সেকশনে মনে হয় অন্য টিচার করাইছে বাট A2 তে আমি কালকে কমপ্লিট করছি। তো এটা বোঝাতে বেশি টাইম লাগবে না। তাও আমি জাস্ট একবার একটু বলে যাচ্ছি। একটু দেখো, ডিসইনফেকশন হলো আমাদের একটা ট্রিটমেন্ট প্রসেস। যে ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে আমাদের পানিতে যে মাইক্রো অর্গানিজম গুলা থাকে লাইক ভাইরাস ব্যাকটেরিয়া সেগুলা হলো আমরা কিল করে থাকি। তার মানে হলো তুমি কিল করবা ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তো এই কিল করার জন্য তোমার কি এজেন্ট লাগবে লাইক আমরা ক্লোরিন অ্যাড করতে পারি অথবা ওজোন 3 অ্যাড করতে পারি। তো এই এজেন্ট গুলা অ্যাড করে আমাদের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলা ডিস্ট্রয় হওয়ার যে প্রসেস সেই প্রসেসটাকে আমরা বলতেছি হলো ডিসইনফেকশন। তো আমাদের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলা ডিস্ট্রাকশন এবং রিমুভাল হয়ে থাকে কয়েকটা সেভারাল ওয়েসে। ফার্স্ট যেটা আছে সেটা হলো ন্যাচারাল ওয়েসেই ডিস্ট্রয় হতে পারে লাইক হলো আমাদের যে ব্যাকটেরিয়া অথবা যে প্যাথোজেন গুলা আছে সেগুলা সার্ভাইভ করার জন্য একটা সার্টেন টেম্পারেচার এবং সুইটেবল একটা এনভায়রনমেন্টের প্রয়োজন যেটা কিনা আমাদের হিউম্যান বডি এবং এনিম্যালের ভিতর পাওয়া যায়। এখন এই ব্যাকটেরিয়া যদি হিউম্যান বডি অথবা এনিম্যালে এন্টার করতে না পারে তাহলে কিন্তু সে সার্টেন টেম্পারেচার এবং এনভায়রনমেন্ট পাচ্ছে না। তো দেখা যাচ্ছে যে সে আর সার্ভাইভ করতে পারবে না, সে নিজেই একা একা মারা যাবে। সো এভাবে দেখা যাচ্ছে যে আমাদের 50% এর মতো যে প্যাথোজেন গুলো আছে সেগুলা 2 দিনের ভিতরেই মারা যায় যদি আমাদের হিউম্যান বডি আর এনিম্যালে এন্টার করতে না পারে। আর 1 উইক এর ভিতরেই দেখতে পাই যে আমাদের 90% এর মতো ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যায়। তাহলে ন্যাচারাল প্রসেসেই দেখা যাচ্ছে আমরা যদি পানিটা রেখে দিই তাহলে ব্যাকটেরিয়া আমাদের 90% এর মতো রিমুভ হয়ে যায় কারণ সে নিজে নিজেই মারা যাচ্ছে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ সুইটেবল টেম্পারেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ডিশন। সেকেন্ড যেটা আছে দেখো আমাদের কনভেনশন ট্রিটমেন্ট লাইক আমাদের কোয়াগুলেশন ট্রিটমেন্ট হয়, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন। তো এই যে তুমি ট্রিটমেন্ট করতেছো
এই ট্রিটমেন্টের করার কারণে কিন্তু আমাদের কিছু পার্সেন্টেজে ব্যাকটেরিয়া রিমুভ হয়। লাইক 60-70% ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাচ্ছে কোয়াগুলেশন এবং ফ্লোকুলেশন এর মাধ্যমে। আমি তোমাদেরকে কোয়াগুলেশন এবং ফ্লোকুলেশন প্রসেসটা বলেছিলাম। কোয়াগুলেন্ট তুমি যখন এড করতেছো আমাদের ব্যাকটেরিয়া গুলা এই কোয়াগুলেন্টের গায়ে লেগে যায়, এরকম গায়ে লেগে যায়, কন্টাক্টে চলে আসে। তো ফ্লোক ফরমেশনের কারণে সে সেটেল করে যাচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে 60-70% ব্যাকটেরিয়া আমাদের রিডিউস হয়ে যাচ্ছে। আর ফিল্ট্রেশনে দেখা যাচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি 90% এর মতো ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফিল্ট্রেশনে দেখা যাচ্ছে যে একটা ডার্টি লেয়ার তৈরি হয়। সেই ডার্টি লেয়ারে আমাদের ব্যাকটেরিয়া গুলা ফ্লক ফরমেশন করে এবং আস্তে আস্তে সে সেটেল করে যায় এবং ফিল্ট্রেশনের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাচ্ছে। এরপরে দেখো কোয়াগুলেশন প্রসেস। এর কনভেনশনাল ট্রিটমেন্টের ভিতরে কিন্তু আমাদের কোয়াগুলেশন প্রসেস নিয়ে আমি ডিসকাস করেছি। লাইক এটা স্টিকি প্রপার্টিজ থাকে এবং ফ্লক ফরমেশন করে সে বটমে সেটেল করে যায়, লাইক সেডিমেন্টেশন হচ্ছে। আর এইটার ভিতর দিয়ে আমাদের 65-90% এর মতো ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা আছে সফেনিং প্রসেস। সফেনিং প্রসেসের মাধ্যমে আমাদের যেই কলিফর্ম যে ব্যাকটেরিয়া গুলা আছে, লাইক ফেকাল কলিফর্ম, টোটাল কলিফর্মে যে ব্যাকটেরিয়া গুলা, সেখানে আমাদের এক্সট্রিম ভ্যালু অফ পিএইচ আমরা মেইনটেইন করে কিছু অ্যালার্ম কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়া কিল করে থাকি। তো আমরা যখন সফেনিং পড়বো সামনের দিকে তখন আরো ডিটেলসে বুঝতে পারবো যে এটা ওয়ার্কিং প্রিন্সিপালটা কিরকম। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সফেনিং প্রসেসে 99.9% ব্যাকটেরিয়া রিমুভ হচ্ছে। আর বাকি যে 0.1% ব্যাকটেরিয়া সেটা আমরা রিমুভ করতে পারি ডিসইনফেকশন প্রসেসের মাধ্যমে by adding some chemicals like chlorine, ozone, potassium permanganate এরকম টাইপের কেমিক্যাল অ্যাড করে আমরা ব্যাকটেরিয়া ডিস্ট্রাক্ট করতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের কয়েকটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমাদের ব্যাকটেরিয়া গুলা রিডিউস হয়। আমরা সবগুলা প্রসেস জেনে ফেলছি। তো আজকে আমরা যেটা দেখবো লাস্ট স্টেপটা আমরা দেখবো যে এই লাস্ট স্টেপে কিভাবে আমাদের ব্যাকটেরিয়াটা রিমুভ হয়। তো এখানে দেখো আমরা ডিসইনফেকশন কি বলছিলাম, আমাদের কিছু কেমিক্যাল অ্যাড করা লাগে, লাইক ক্লোরিন or chlorine compound or ozone 3। প্রিভিয়াসলি দেখা যাচ্ছিল যে আমরা ট্রাইহ্যালোমিথেন দিয়ে আমরা ক্লোরিনেশনটা করতাম, বাট এই ট্রাইহ্যালোমিথেনে দেখা যাচ্ছে যে কার্সিনোজেনের আমরা কোনো কম্পাউন্ড পাচ্ছি, লাইক ক্যান্সার জিনের। তোমাদের ম্যানুয়ালে খুব ভালো মতো দেওয়া আছে। তো ক্যান্সার জিন প্রেজেন্ট থাকে। তো আমরা ট্রাইহ্যালোমিথেন দিয়ে কাজ করি না, আমরা এট প্রেজেন্টে যেটা করি ক্লোরিন ডাই অক্সাইড অথবা ক্লোরিন নিয়ে আমরা কাজ করি। তো আমাদের যে ক্লোরিনটা আছে সেটা তিনটা কম্পাউন্ডে থাকতে পারে, লাইক ক্লোরিন, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস আয়ন, ক্লোরাইড আয়ন। এই তিনটা কম্পাউন্ডকে আমরা বলি হলো ফ্রি ক্লোরিন। এখানে দেখো লেখা আছে এই যে ফ্রি ক্লোরিন। সো ফ্রি ক্লোরিন যখন বলবো তখন আমরা তিনটা কম্পাউন্ডকে বলি, লাইক ক্লোরিন গ্যাস, হাইপোক্লোরাস অ্যাসিড এবং হাইপোক্লোরাইড আয়ন। এখন দেখো ক্লোরিন নরমালি কি আছে, পানির সাথে রিঅ্যাকশন করে ফার্স্টে হাইপোক্লোরাস অ্যাসিড প্রডিউস করতে। এরপরে এই যে যে হাইপোক্লোরাস অ্যাসিডটা, এটা দেখা যাচ্ছে যে খুবই উইক অ্যাসিড এবং এটা যখন অ্যাসিডিক এর কন্টাক্টে আসতেছে লাইক হলো রিভার্সেবল রিঅ্যাকশন হয়, তাহলে হাইপোক্লোরাস অ্যাসিডটা আমাদের ডিসিপেট হয়ে অথবা ভেঙে যেয়ে দেখা যাচ্ছে হাইপোক্লোরাইড আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের রিভার্সেবল রিঅ্যাকশন এবং পিএইচটা যদি তোমার 8 এর কম হয় তাহলে আমাদের দেখা যাচ্ছে সামনের দিকে এই যে হাইপোক্লোরাস অ্যাসিডটা মেইনটেইন হবে।
আর যদি পিএইচটা যদি আরো 7 এর কাছাকাছি সামথিং কিছু একটা থাকে, 4 থেকে 7, তখন দেখা যাচ্ছে যে আমাদের হাইপোক্লোরাস যে আয়নটা আছে সেটা আমাদের প্রোডিউস হচ্ছে। তাহলে এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি যে আমরা রিভার্সেবল একটা রিঅ্যাকশন, যেটা কিনা আমাদের পিএইচ এর উপর ডিপেন্ড করতেছে। সো পিএইচ ভ্যারি করলে কিন্তু আমাদের রিঅ্যাকশনটাও চেঞ্জ হয়ে যাবে। আর এই যে ফার্স্ট রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ, এই রিঅ্যাকশনটা হওয়ার জন্য মানে হাইপোক্লোরাস অ্যাসিড প্রোডিউস হওয়ার জন্য আমাদের সলিউশনের পিএইচটা অ্যাট লিস্ট মিনিমাম 5 এর নিচে থাকতে হবে। তার মানে অ্যাসিডিক একটা সলিউশন থাকতে হবে, আদারওয়াইজ এই ফার্স্ট রিঅ্যাকশনটাই তোমার হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রি ক্লোরিনটা কি। এরপরে দেখো যে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। তোমরা অ্যালকালিনিটি পড়ছিলা, অ্যাসিডিটিও পড়ছো, সেইখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পারছো যে আমাদের অ্যালকালিনিটির যে 3টা কম্পাউন্ড ছিল, লাইক কার্বনেট, বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড, সেই 3টা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পারছো পিএইচ চেঞ্জ হওয়ার সাথে সাথে। সো এটাও কিছুটা সিমিলার এটার মতো। আমরা এখানে দেখবো যে আমাদের যে ফ্রি ক্লোরিনটা আছে সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হয় আমাদের পিএইচ চেঞ্জ করার কারণে। এবং এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, লাইক 25°C টেম্পারেচার। সো যখন আমাদের পিএইচটা কম থাকে তখন আমাদের দেখা যাচ্ছে যে ক্লোরিনটা আসছে, ফ্রি ক্লোরিনের ভিতর একটা কম্পাউন্ড হলো ক্লোরিন গ্যাস। এই ক্লোরিন গ্যাসটা হলো ম্যাক্সিমাম থাকে। তো তোমার পিএইচ যখন বাড়তেছে আমাদের ক্লোরিন গ্যাসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তোমাদের ম্যানুয়ালে ডিসক্রাইব করা ছিল। আমাদের পিএইচটা যখন 2 এর কাছাকাছি হয় তখন আমরা পিএইচ এর যে ক্লোরিন গ্যাসটা আছে সেটা একদমই কমে যায়। সিমিলারলি আমাদের পিএইচ বাড়ার সাথে সাথে আমাদের হাইপোক্লোরাস যে অ্যাসিডটা আছে সেটার অ্যামাউন্টটা বাড়তে থাকে এবং পিএইচ রেঞ্জটা 3 থেকে 6 এর ভিতর এটা আমরা বেশি প্রিডমিনেন্ট পেয়ে থাকি। আবার 6 থেকে যত আরো রাইটের দিকে যাব, দ্যাট মিন্স পিএইচ বাড়বে, তখন হাইপোক্লোরাস অ্যাসিডের অ্যামাউন্টটা আস্তে আস্তে আরো কমে যাবে। সিমিলারলি দেখো আমাদের পিএইচ যখন বাড়তেছে তখন আমাদের হাইপোক্লোরাস যে আয়নটা ছিল, ক্লোরাইড যে আয়ন, সেটার অ্যামাউন্টটাও বাড়তেছে এবং সেটা দেখা যাচ্ছে যে আমাদের 7 থেকে অথবা 6.5 থেকে ইনক্রিজ হচ্ছে। এবং আমরা ম্যাক্সিমাম পাচ্ছি দেখো 8 এর কাছাকাছি আমরা ম্যাক্সিমাম পাচ্ছি, অথবা 8.5 এর কাছাকাছি ম্যাক্সিমাম পাচ্ছি। তো আমাদের পিএইচ চেঞ্জ করলে আমাদের এই যে ফ্রি ক্লোরিনটা আছে, ফ্রি ক্লোরিনের কনসেন্ট্রেশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে যেটা বললাম এটা যে আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কারণ হলো তোমাদের টেম্পারেচার যদি 40°C হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের হাইপোক্লোরাইজ যে অ্যাসিডটা আছে সেটা আমাদের 6 এ কি অনেক বেশি ছিল, আর তুমি টেম্পারেচার বাড়ায় দিলে দেখা যাচ্ছে আমাদের এটা এরকম হয়ে যাবে। তার মানে 6 এর আগেই সে আরো কমা শুরু করছে। সিমিলারলি আমাদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমাদের যে এই যে হাইপোক্লোরাইড যে আয়নটা আছে সেটাও দেখা যাচ্ছে এরকম টাইপের হয়ে যাচ্ছে। তো এই গ্রাফটাতে প্রিভিয়াসলি দেখো ব্ল্যাক কালার যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি 7.5 এ আমাদের একটা সার্টেন পয়েন্টে যে ইন্টারসেক্ট করতেছে হাইপোক্লোরাস অ্যাসিড এবং হাইপোক্লোরাইড আয়ন, বাট তোমার টেম্পারেচার চেঞ্জ করলে আমাদের এই ইন্টারসেক্টিং পয়েন্টটা আরো লেফটের দিকে চলে আসতেছে। তার মানে কম পিএইচ এ সে ইন্টারসেক্ট করবে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে ফ্রি ক্লোরিনটা আছে এই ফ্রি ক্লোরিনটা বোথ টেম্পারেচার এবং পিএইচ ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি তোমাদেরকে বলছিলাম ফ্রি ক্লোরিনটা কোনটা। আর এই ফ্রি ক্লোরিনের ভিতর আমাদের হাইপোক্লোরাইড যে অ্যাসিডটা আছে সেটা হলো বেটার ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে, বাট এটা কিন্তু শর্ট টার্ম পিরিয়ডের জন্য। কেন শর্ট টার্ম পিরিয়ডের জন্য? বিকজ আমাদের এই যে রিঅ্যাকশনটা আছে, রিঅ্যাকশন নাম্বার 2, এটা কিন্তু রিভার্সেবল।
তো তুমি লং টার্মের জন্য যদি জার্মিসাইডাল অথবা ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করতে চাও, তখন তুমি আর হাইপোক্লোরাস অ্যাসিডটা পাবা না, কারণ সেটা অলরেডি কনভার্ট হয়ে যাবে হাইপোক্লোরাইট আয়নে। তো আমাদের শর্ট টাইম পিরিয়ডের জন্য আমরা হাইপোক্লোরাস অ্যাসিডটা ইউজ করতে পারি। এখন দেখো আমাদের ওয়াটারের ভিতর বিভিন্ন ইমপিউরিটিস থাকতে পারে। আমরা ফার্স্ট যে ইমপিউরিটিসটা আছে অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশনটা দেখব। তো অ্যামোনিয়ার সাথে যখন আমাদের হাইপোক্লোরাস অ্যাসিড রিঅ্যাকশন করবে, তখন হলো কিছু কম্পাউন্ড তৈরি করবে, লাইক মনোক্লোরামিন, ডাইক্লোরামিন, ট্রাইক্লোরামিন আর নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। এই যে তিনটা কম্পাউন্ড তৈরি করতেছে, এই তিনটা কম্পাউন্ডকে আমরা বলি হলো কম্বাইন্ড ক্লোরাইড। তাহলে দেখো এই তিনটাকে আমরা বলতেছি হলো কম্বাইন্ড ক্লোরাইড, এবং এটাও কিন্তু তোমার পিএইচ ডিপেন্ডেন্ট, এবং তোমাদের ম্যানুয়ালে দেওয়া ছিল যে কত থেকে কত রেঞ্জ হলে এই রিঅ্যাকশন গুলো হবে। এটা মনে হয় লাস্টেরটা আমার যতটুকু খেয়াল আছে 4.5 অর 5 হতে পারে, এক্সাক্ট দেখে নিও। তো তোমার পিএইচ যখন যেটা মেইনটেইন হচ্ছে, তখন আমাদের এই কম্পাউন্ড গুলা তৈরি হয়, এই অথবা এই রিঅ্যাকশন গুলা হচ্ছে, এবং এই প্রতিটা রিঅ্যাকশন হলো পিএইচ ডিপেন্ডেন্ট। আর যে কম্পাউন্ড গুলা তৈরি হচ্ছে সেগুলাকে আমরা বলতেছি হলো কম্বাইন্ড ক্লোরাইড। এই তিনটা কম্পাউন্ডের ভিতর আমাদের মোনো এবং ডাইক্লোরামিন যেটা আছে, এই দুইটার হলো ডিসইনফেক্টেন্ট পাওয়ারটা বেশি কম্পেয়ার টু ট্রাইক্লোরামিন ও নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। এছাড়া দেখা যাচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন ক্লোরাইড যে অ্যাসিডটা আছে অথবা হাইপোক্লোরাস যে অ্যাসিডটা, সেটা যখন অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের হলো অক্সিডাইজেশন হবে। বিভিন্ন যে অর্গানিক কম্পাউন্ড গুলো আছে সেগুলো অক্সিডাইজেশন হয়ে আমাদের নাইট্রোজেন এবং নাইট্রেট যেটা আছে সেটা প্রডিউস করবে। তাহলে দেখো অ্যামোনিয়া ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে নাইট্রোজেন এবং নাইট্রেট প্রডিউস করতেছে। তাহলে এটা হলো আমাদের অ্যামোনিয়ার ইমপিউরিটিস এর সাথে রিঅ্যাকশন। এছাড়া দেখা যাচ্ছে পানির ভিতর আরো অনেক আদার ইমপিউরিটিস থাকে, সেগুলোকে আমরা বলি হলো রিডিউসিং এজেন্ট, লাইক আমাদের ফেরাস থাকতে পারে, ম্যাঙ্গানাস থাকতে পারে, নাইট্রেট থাকতে পারে, হাইড্রোজেন সালফাইড। তো তুমি যখন ক্লোরিন অ্যাড করবা, আমাদের ক্লোরিনটা ফার্স্টে হলো রিডিউসিং যে এজেন্টটা আছে সেটার সাথে রিঅ্যাকশন করবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, দেন তারপরে অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন শুরু করবে। তো অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের আরো কিছু ক্লোরিন অক্সিডাইজেশনে হেল্প করবে হলো অ্যামোনিয়ার, যেটা থেকে আমরা নাইট্রোজেন এবং নাইট্রেটটা পাবো। তাহলে মোটামুটি আমরা রিঅ্যাকশনটা বুঝতে পারছি। আর এখানে তোমাদের মেকানিজমটা বলা আছে যে আমাদের প্যাথোজেনটা কিভাবে ডিস্ট্রাক্ট হচ্ছে। একটু দেখো, আমাদের ক্লোরিনের যে কম্পাউন্ড গুলা আছে সেটা হয় ফ্রি ক্লোরিন আর কম্বাইন্ড ক্লোরিন আকারে থাকে। তাহলে ফ্রি ক্লোরিনও আমরা তিনটা কম্পাউন্ড দেখছি, কম্বাইন্ড ক্লোরিনও তিনটা কম্পাউন্ড দেখছি। তো যখন আমরা ডিসইনফেক্টেন্ট করব, এই ফ্রি ক্লোরিন আর কম্বাইন্ড ক্লোরিন গুলো আমাদের ইন্টারফেয়ার করবে সার্টেন এনজাইম অফ ব্যাকটেরিয়া সেল আর ওয়াল। সো ব্যাকটেরিয়াকে সরি তো ব্যাকটেরিয়াকে যখন তোমার ইন্টারফেয়ার করতেছে, তখন হলো একটা টক্সিক ক্লোরো কম্পাউন্ড তৈরি করে। এই ক্লোরো কম্পাউন্ডটা তৈরি করতেছে, যেটা ব্যাকটেরিয়ার জন্য সুইটেবল এনভায়রনমেন্ট দিচ্ছে না। দ্যাটস ওয়াই আমাদের ব্যাকটেরিয়া গুলা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, এবং ডিস্ট্রাক্ট হয়ে গেলে possible that it actually passes through the cell wall to attack the intercellular DNA. তার মানে এই যে টক্সিক ক্লোরো কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, আমাদের যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া সেলটাকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে এটার ভিতর যে ডিএনএ থাকতেছে ব্যাকটেরিয়া, সেটাকে সে আমাদের অ্যাটাক করে ডিস্ট্রাক্ট করে ফেলবে। তাহলে আমরা মোটামুটি আমাদের মেকানিজমটা বুঝতে পারলাম যে কিভাবে প্যাথোজেন ডিস্ট্রাকশন হচ্ছে। আর এই যে ডিস্ট্রাকশনটা হচ্ছে, এটা পিএইচ
কন্টাক্ট পিরিয়ড এবং ক্লোরিন ডোজের উপর ডিপেন্ডেন্ট। কেন ক্লোরিন ডোজের উপর ডিপেন্ডেন্ট? আমরা যখন এই গ্রাফটা করব তখন বুঝতে পারবো যে কেন ক্লোরিন ডোজের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, আর এখানে তোমাদের সার্টেন কিছু এক্সাম্পল দেওয়া আছে যে আমাদের কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে এত এবং কন্টাক্ট পিরিয়ড যদি এত হয় তাহলে আমাদের ক্লোরিনের কনসেন্ট্রেশন লাগে হলো আপ টু 1.8 মিলিগ্রাম পার লিটার। বাট মেইনলি মেকানিজমটা হলো এইটাই যে আমাদের ক্লোরিনটা ফার্স্টে হলো এই ডিএনএ কে অ্যাটাক করতেছে। এই ডিএনএ কে অ্যাটাক করার আগে হলো একটা টক্সিক কম্পাউন্ড তৈরি করে নেয়। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন, তার মানে তুমি একটা স্যাম্পলে যদি ক্লোরিন অ্যাড করো, আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেখানো আছে আমাদের এক্স এক্সিস বরাবর ক্লোরিন ডোজ, দ্যাট মানে তুমি ক্লোরিন কতটুকু অ্যাড করছো, আর ওয়াই এক্সিস বরাবর হলো ক্লোরিন রেসিডুয়াল। তুমি ক্লোরিন অ্যাড করার পরে আমাদের কি হবে, রিডিউসিং এজেন্ট অ্যাবজর্ব করে নিবে কিছুটা অথবা রিঅ্যাকশন হবে, অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন হবে, তারপরে অক্সিডাইজিং হবে। সো এই যে রিডিউসিং এই রিঅ্যাকশন গুলো কমপ্লিট হওয়ার পরে আমাদের যতটুকু ক্লোরিন থেকে যাচ্ছে সেই অ্যামাউন্টটাকে বলতেছি হলো আমি ক্লোরিন রেসিডুয়াল। তার মানে সব রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেল, লাইক তুমি 10 মিলিগ্রাম পার লিটারের মতো ক্লোরিন অ্যাড করছো। ক্লোরিন অ্যাড করার পরে এই সব রিঅ্যাকশন কমপ্লিট হতে তোমার দেখা যাচ্ছে 8 মিলিগ্রাম ইউজ হয়ে গেছে ক্লোরিন। তাহলে আমাদের অবশিষ্ট বাকি কি থাকতেছে 2 মিলিগ্রাম। সেই 2 মিলিগ্রামকে আমরা বলতেছিল যেগুলো আমাদের লেফট থেকে যাচ্ছে। এখন দেখো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কি দেওয়া আছে, আমাদের একটা জিরো ডিমান্ড লাইনে একটা লাইন ড্র করা আছে গ্রাফে। তো জিরো ডিমান্ড লাইন দ্বারা বোঝাচ্ছে আমাদের তোমার পানির ভিতর যখন ক্লোরিন অ্যাড করতেছো, আমার পানির ভিতর যদি কোনো রিডিউসিং এজেন্ট না থাকে, কোনো অ্যামোনিয়া যদি না থাকে, তাহলে কোনো প্রকারে কিন্তু অক্সিডাইজিং হবে না। তাহলে তুমি যতটুকু ক্লোরিন অ্যাড করতেছো ঠিক ততটুকুই তুমি ব্যাক পাবা, মানে রেসিডিউ পাবা। তাহলে এই পর্যায়ে তুমি যেই লাইনটা ড্র করতেছো সেটাকে আমরা বলতেছি হলো নো ডিমান্ড লাইন। তার মানে আমাদের সলিউশনে ক্লোরিনের কোনো ডিমান্ড নেই। তো এই লাইনটা আমরা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করি। তাহলে এখানে দেখো এই বরাবর যদি তুমি উঠে যাও, এখানে ধরে নাও যে 1.5 পর্যন্ত তুমি অ্যাড করছো, তুমি দেখবা যে রেসিডুয়াল ক্লোরিনও পাচ্ছ 1.5। সিমিলারলি তুমি 2 যদি অ্যাড করো দেখবা যে আমাদের 2 পর্যন্তই আসতেছে। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমাদের যতটুকু ক্লোরিন ডোজ অ্যাড করবো ঠিক সিমিলার অ্যামাউন্টে আমাদেরকে ব্যাক দিবে, বিকজ অফ not presenting any reducing agent and ammonia. As a result, no reaction will be occurred in a solution. তাহলে আমি নো ডিমান্ড লাইনটা বুঝতে পারছি। এখন দেখো আমাদের যদি রিডিউসিং এজেন্ট থাকে এবং অ্যামোনিয়া থাকে, তাহলে আমি ফার্স্টে কি বলেছিলাম, আমাদের রিডিউসিং এজেন্টের সাথে রিঅ্যাকশন করবে ক্লোরিনটা। তো আমাদের ও পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত যেটা আছে সেটা হলো ফার্স্টে হবে হলো রিডিউসিং এজেন্টের রিঅ্যাকশন, এবং এটাকে বলতেছি হলো জোন 1। এখানে হলো আমাদের জোন 1টাকে আমরা নাম দিয়েছিলাম ডিস্ট্রাকশন অফ রিডিউসিং এজেন্ট। তার মানে আমাদের যে রিডিউসিং এজেন্ট গুলো ছিল সেগুলো আমাদের ডিস্ট্রাক্ট হবে। সো এই কারণে তুমি যখন ক্লোরিন অ্যাড করতেছো আমাদের কোনো রেসিডুয়াল ক্লোরিন কিন্তু পাবা না, কারণ সবটুকু ক্লোরিন আমাদের রিডিউসিং এজেন্ট ডিস্ট্রাকশনে ইউজ হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, তুমি আরো ক্লোরিন ডোজ যখন অ্যাড করতেছো তখন হলো আমাদের ফরমেশন হচ্ছে হলো কম্বাইন্ড ক্লোরিনের আর আমাদের ক্লোরামিনের ফরমেশন হচ্ছে। তাহলে তুমি ডোজ বাড়াচ্ছ আস্তে 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 আস্তে, আমাদের এই বি পয়েন্ট পর্যন্ত হলো আমাদের ফরমেশন হবে হলো কম্বাইন্ড ক্লোরিন আর ক্লোরামিন।
তার মানে এই রিঅ্যাকশনটা হবে A থেকে B পর্যন্ত। সো যখন ক্লোরামিন সব প্রোডিউস হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে আমাদের বি থেকে তুমি এরপরে যদি আরো ক্লোরিন অ্যাড করো, আমাদের কার্ভটা ডাউনওয়ার্ড যাবে। কারণ তুমি ক্লোরিন অ্যাড করতেছো, বাট আমাদের অর্গানিক যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো অক্সিডাইজ হতে হেল্প করতেছে ক্লোরিনটা। তাহলে এখানে দেখো এই রিঅ্যাকশনটা হবে হলো বি থেকে সি তে। আচ্ছা, এখন দেখো আমাদের বি তে কিন্তু অর্গানিক ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট বেশি, দ্যাট মিন্স বি পয়েন্টে আমাদের অর্ডারটা অনেক বেশি থাকবে। তো আস্তে আস্তে যখন অর্গানিক ম্যাটেরিয়াল গুলো অক্সিডাইজ হয়ে যাবে, তখন সি পয়েন্টে আসতেছে। তো সি পয়েন্টটাকে আমরা বলতেছি হলো ব্রেক পয়েন্ট, এখানে কোনো প্রকারের অর্ডার থাকবে না, অথবা অর্ডার ফ্রি একটা কম্পাউন্ড আমরা পাচ্ছি। এরপরে দেখো তোমার যখন সব রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, সি পয়েন্ট থেকে তুমি যদি আবার ক্লোরিন অ্যাড করো, তাহলে আবার আমাদের গ্রাফটা সোজা যাবে এবং এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করো। সো এখানে দেখো এটাকে আমরা নাম বলতেছি হলো জোন 4। সো জোন 4 এ কি হচ্ছে, আমাদের ব্রেক পয়েন্ট থেকে আমরা যে ক্লোরিন ডিমান্ডটা আছে, অথবা ফ্রি ক্লোরিন রেসিডিয়াল অথবা অ্যাভেলেবেল ক্লোরিন কতটুকু, সেখান থেকে আমরা ক্লোরিন ডিমান্ডটা পাবো। কারণ সি পয়েন্টের পরে তুমি যেই পয়েন্টটাই নাও না কেন, আমাদের ক্লোরিন ডিমান্ড সেম থাকবে। কারণ তুমি যদি ক্লোরিন ডোজ 9 অ্যাড করো, এই বরাবর গেলা, দেখলা যে এখানে ক্লোরিন রেসিডুয়াল হলো 3, তাহলে 9 - 3 যদি করো, তাহলে তোমার ক্লোরিন ডিমান্ড পাবা হলো 6 মিলিগ্রাম পার লিটার। তুমি যদি 10 অ্যাড করো, তাহলে এই বরাবর সোজা যাও, দেখবা যে 4 এ ইন্টারসেক্ট করতেছে। তোমার লাইনটা সোজা হয়নি, এরকম ইন্টারসেক্ট করবে, দেখবা একটা পয়েন্ট। সো আমাদের অ্যাড করলা 10, রেসিডিউ থাকতেছে হলো আমাদের 4, তাহলে ইউজড হচ্ছে কতটুকু, আমাদের 6 ইউজ হচ্ছে। তো তোমার ব্রেক পয়েন্টের পরে তুমি যেই পয়েন্টেই নাও না কেন, সেই পয়েন্ট থেকে কিন্তু তুমি ক্লোরিন ডিমান্ড পেয়ে যাবা। আর এর আগে যদি তুমি কোনো ক্লোরিন ডিমান্ড বের করতে চাও, তাহলে দেখা যাচ্ছে ক্লোরিন ডিমান্ড আমাদের ফ্ল্যাকচুয়েট করবে। কারণ আমাদের কিছু রিঅ্যাকশন হচ্ছে অ্যামোনিয়ার, কিছু রিঅ্যাকশন হচ্ছে অক্সিডাইজিং এর, কিছু রিঅ্যাকশন হচ্ছে রিডিউসিং এজেন্টের। সো আমরা অ্যাকচুয়াল ক্লোরিন ডিমান্ডটা পাবো না। তাহলে আমরা যখন ক্লোরিন ডিমান্ডটা বের করব, তখন আমাদের ব্রেক পয়েন্টের পর থেকে বের করতে হবে। আর ক্লোরিন ডিমান্ডটা হলো দ্য ডিফারেন্স বিটুইন ক্লোরিন ডোজ অ্যাডেড টু দ্য ক্লোরিন রেসিডুয়াল আফটার ব্রেক পয়েন্ট। তোমাদের এখানে দেওয়া আছে এই যে ক্লোরিন ডিমান্ড। তাহলে মোটামুটি আমরা গ্রাফটা বুঝতে পারছি। এবং আরেকটা জিনিস বলা ছিল যে আমাদের এই যে এ পয়েন্টটা অনেক সময় এখান থেকেও কিন্তু শুরু হতে পারে, এরকম হতে পারে কিন্তু। এরকম তখনই হবে যখন আমাদের পানিতে যদি কোনো প্রকারের রিডিউসিং এজেন্ট প্রেজেন্ট না থাকে, তাহলে আমাদের এই গ্রাফটা হবে। আর রিডিউসিং এজেন্ট যদি প্রেজেন্ট থাকে এবং অ্যামোনিয়াও যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমাদের এই গ্রাফটা হচ্ছে। আর রিডিউসিং এজেন্ট অ্যামোনিয়া কোনোটাই যদি প্রেজেন্ট না থাকে, তাহলে আমাদের এই যে ডটেড লাইনের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা হবে। তো তোমাদের পরীক্ষায় যদি আসে কোনটার রেসপেক্টে গ্রাফটা প্লট করতে বলছে, একটু মাথায় রেখে দেন, তারপর গ্রাফটা প্লট করবা কিন্তু। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, দেখো আমাদের ক্লোরিনেশন যে প্রসেসটা আছে, এটা 4টা ফর্মে আমি অ্যাড করতে পারি: প্রি ক্লোরিনেশন, পোস্ট ক্লোরিনেশন, ডাবল ক্লোরিনেশন, সুপার ক্লোরিনেশন। প্রি দ্বারাই তুমি বুঝতেছো যে ক্লোরিনটা অ্যাড করবা আগে। কিসের আগে অ্যাড করবা? ট্রিটমেন্টের আগে। ট্রিটমেন্টের আগে যদি তুমি এই ক্লোরিনটা অ্যাড করো, এটাকে আমরা বলি প্রি ক্লোরিনেশন। এটা মাঝে মাঝে আমাদের এই যে দেখো আমি কি বলছি, এ থেকে বি তে যখন যাচ্ছে আমাদের কিন্তু অনেক অর্ডার প্রডিউস হচ্ছে। তো আমরা অর্ডার কন্ট্রোলের জন্য এই যে যে ক্লোরিনটা অ্যাড করলাম আফটার ফিল্ট্রেশন, এটা আমরা ট্রিটমেন্টের আগেও করতে পারি।
সেটাকে আমরা বলি হলো প্রি-ক্লোরিনেশন। আর পোস্ট ক্লোরিনেশনটা কি? আমরা ফিল্ট্রেশন এর পরে যদি এড করি ক্লোরিনটা, তখন এটাকে আমরা বলি হলো পোস্ট ক্লোরিনেশন। আর ডাবল ক্লোরিনেশনটা হলো তুমি ক্লোরিনটা যেটা আছে সেটা এপ্লাই করবা হলো ২ টা পয়েন্টে ট্রিটমেন্ট প্রসেসে। একবার প্রি ক্লোরিনেশন হিসেবে এড করতেছো, আরেকবার পোস্ট ক্লোরিনেশন হিসেবে এড করতেছো। তাহলে তুমি যেহেতু ২ বার এড করতেছো দ্যাটস আমরা এটাকে টার্মটাকে বলতেছি ডাবল ক্লোরিনেশন। আর সুপার ক্লোরিনেশনটা হলো আমাদের দেখা যাচ্ছে যতটুকু ক্লোরিন প্রয়োজন তার থেকে আমরা আরো বেশি অ্যামাউন্টের এক্সেস অ্যামাউন্টে ক্লোরিন এড করে থাকি এবং এই ডোজটা ভ্যারি করে দেখা যাচ্ছে 1 to 2 ppm। ppm মানে হলো পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন। আর এটাও হলো আমাদের নরমালি দেখা যাচ্ছে যে এই যে টেস্ট, অডর এবং অর্গানিক যে পলিউটনটা আছে সেগুলা কন্ট্রোল করার জন্য ইফেক্টিভ থাকতেছে। কেন? দেখো, তোমার ক্লোরিন ডিমান্ডটা প্রয়োজন ছিল হলো এট লিস্ট মিনিমাম 6 মিলিগ্রাম পার লিটার, বাট তুমি ক্লোরিন অ্যাড করলা 5 মিলিগ্রাম পার লিটার। বাট তোমার এই যে বাকি যে দেখো 5 এ কিন্তু তুমি শুধু জোন 3 2 পর্যন্ত আসতেছো। তাহলে এই যে এতটুকু যে কমপ্লিট হতে আমাদের যে আরো ক্লোরিন লাগবে সেটা কিন্তু তুমি আর পাচ্ছ না। তো এই কারণে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যতটুকু ক্লোরিন প্রয়োজন তার থেকে আমরা একটু সার্টেন অ্যামাউন্টে বেশি ক্লোরিন অ্যাড করে থাকি। তখন এটাকে বলা হয় হলো সুপার ক্লোরিনেশন। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের ডিসইনফেক্টেন্ট প্রসেস অথবা ডিসইনফেকশন এবং আমরা ক্লোরিন অ্যাড করলে কিভাবে কি হতে পারে।